নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটাও হচ্ছে আমাদের রোড ট্রিপের 7ম দিনের ভিডিও। আগের ভিডিওয়ে দেখেছিলেন আমরা এসেছিলাম মধ্যপ্রদেশের অমরকণ্টকে মা নর্মদার উৎসস্থলটাকে দর্শন করতে। তো আমরা তখন বলেইছিলাম যে এরপর আমরা আরও 2 জায়গায় ঘুরবো, ভিডিও বড় হয়ে যাবে, তাই পরের ভিডিওতে আমরা বাকি জায়গাগুলোকে দেখাবো। এখন আমরা এসে গেছি অমরকণ্টকের ত্রিমুখী মন্দির বা শ্রীযন্ত্র মন্দিরে। এই মন্দিরটি কিন্তু এখনও সম্পূর্ণভাবে পূর্ণভাবে তৈরি হয়নি। এটা প্রাচীন কোনো স্থাপত্য নয়। 1991 সাল থেকে এই মন্দিরটি তৈরি শুরু হয়েছে, কিন্তু এত বছর হয়ে যাওয়ার পরেও মন্দিরটা এখনও সম্পূর্ণ হয়নি। মন্দিরের একদম উপরে আছে 4টি দেবী মূর্তি, যদিও আপাত দৃষ্টিতে কিন্তু সবসময় 3টে মুখই দেখা যায়। এবং এই 4 মুখ দেবীর 4টে মুখ হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কালী এবং ভুবনেশ্বরীর আদলে তৈরি। আর চারদিকে আছে 64টি যোগিনী মূর্তি। যদিও বাচ্চারা তো এসে আগে ভিতরে যাবে বলে আকুলি বিকুলি করছিল, তাই ওদের নিয়ে আগে আমরা ভিতরেই এলাম। কিন্তু এখানে ভিতরে এসে দেখলাম এরকম 2টি খালি দেবী মূর্তি আছে। এর ভিতর দিকে আর যাওয়া যাবে না, পুরো রাস্তাই বন্ধ। বাঁ দিকের মূর্তিটি, যে লাল শাড়ি পরা মূর্তিটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে দুর্গা বা অম্বিকা রূপে গড়া একটি মূর্তি। হাতে আছে ঘণ্টা, তলোয়ার, খড়গ, যা হচ্ছে অশুভ শক্তির বিনাশের প্রতীক। মুখটা শান্তভাব, কিন্তু হাতে যুদ্ধাস্ত্র। এটি হচ্ছে শাক্তরূপী শক্তি। এবং ডান দিকের মূর্তিটি হচ্ছে কালী, চণ্ডী বা বগলা অর্থাৎ স্থানীয় গ্রামদেবীর রূপে গড়া। হাতের ভঙ্গিমা দেখুন, আশীর্বাদ, যুদ্ধভঙ্গি। সাধারণত রক্ষা ও বিনাশ দুটো শক্তিকেই বোঝানো হয়েছে। হলুদ গেরুয়া পোশাকে এই দেবীকে পরানো হয়। সমস্ত মূর্তিগুলোকে আলাদা করে খোদাই করে তৈরি করে তারপর এখানে লাগানো হয়েছে। সম্পূর্ণ পাহাড় কেটে এটা তৈরি হয়নি, কিন্তু বড় বড় পাথরকে কেটে কেটেই এরকম 6-7 ফুট হাইটের মূর্তিগুলোকে তৈরি করে পরে এগুলোকে লাগানো হয়েছে। প্রথমে দেখে আমরা বুঝতে পারছিলাম না যে এগুলো ঠিক কিসের মূর্তি, কিসের মন্দির। পরে এখানের বিষয়ে সমস্ত খোঁজ খবর ও তথ্য নিয়ে আমরা এটা জানতে পেরেছি। দূর থেকে দেখলে দেখুন যে কোনো 3 দিকের মুখকেই কিন্তু দেখা যাচ্ছে। এই জন্যই কিন্তু এই মন্দিরের নাম ত্রিমুখী মন্দির। এবং এর ভিতর দিকে আছে এরকম একটা সাদা রঙের মন্দির, যেটা আসলে শ্বেত মন্দির বা শান্তিপূর্ণ ধ্যান কেন্দ্রের মতো এটাকে তৈরি করা। কিন্তু যেহেতু এখনও মন্দিরটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তাই ভিতরে পুরোপুরি যাওয়া বন্ধ, যাওয়ার কোনো রাস্তাই আমরা দেখতে পেলাম না। তো এরপর আমরা আবার এরকম সুন্দর গাছে ঢাকা একেবারে পাহাড়ি রাস্তা বেয়ে চলেছি কপিলধারা জলপ্রপাত দেখতে। কপিলধারা জলপ্রপাতটি হচ্ছে নর্মদা নদীর পথে যাত্রাপথে প্রথম জলপ্রপাত। এটি একেবারে নর্মদা নদীর উৎসস্থল থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই অবস্থিত। এবং পুরাণ অনুসারে কপিল মুনি এই জলপ্রপাতের কাছে প্রথম তপস্যা করেছিলেন বলেই তার নামানুসারে এই জলপ্রপাতটার নাম হয়েছে কপিলধারা জলপ্রপাত। আমরা এখানে এসে গেছি কপিলধারা আশ্রমে। মা নর্মদা এখানে একদম সরুভাবে আসছে। জঙ্গল আছে প্রচুর পরিমাণে ঘুমার মতো। আছে প্রচুর বাঁদর, বেশি ভিডিও করা যায়। অমরকণ্টক জায়গাটি যেহেতু বিন্ধ্য, সাতপুরা এবং মাইকাল এই 3টি পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত, এজন্য এখানকার পাহাড়, বন, গুহা এইসব জিনিসগুলো পুরো অঞ্চলটার প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনেক অংশে বাড়িয়ে তুলেছে। একটাই জায়গায় আছে নদী, পাহাড়, জঙ্গল, আর পাহাড়ি রাস্তাটাও দেখলেন কি অপূর্ব। আর তার মধ্যে তো মা নর্মদা আছেই, আর তার সঙ্গে কিন্তু এখানে আছে প্রচুর পরিমাণে বানর। তাই ভিডিও যে করছি ঠিকভাবে যে করব তার কোনো উপায় নেই, এত এখানে বানরের উৎপাত।
আমরা একেবারে জলপ্রপাতের কাছে এসে গেছি। কপিলধারা জলপ্রপাত যে জল উপর থেকে নিচে পড়ছে, এর উচ্চতা কিন্তু 100 ফুট, অর্থাৎ প্রায় 30 মিটার। এত উপর থেকে জলটা নিচে পড়ছে। আমাদের ইচ্ছা ছিল নিচে যাব, কিন্তু যাওয়া আমাদের হয়নি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এতটা রাস্তা পেরিয়ে নিচে নামবো, তারপর আবার উঠবো, সেটা কিন্তু খুবই কষ্টকর। আর এদিকে বেলাও অনেকটা পড়ে গেছে, তাই আমরা বললাম দরকার নেই, ওখানে না গিয়ে চলো জলপ্রপাতটাকেই ভালো করে দেখি। তো এখানে টিকিট কেটে আসতে হয়, তারপর একটা কাঁচের গোল রাউন্ড করা আছে জলপ্রপাতের উপরে, সেখানটায় যেতে হয়। কিন্তু এখানে এসেই হলো বিপত্তি, এত পরিমাণে পোকা যে বাচ্চারা তো লাফাচ্ছেই। এই যে কাঁচ ভেঙে যাবে ভয় থাকা সত্ত্বেও আমরাও কিন্তু তিরিং বিরিং করে লাফাচ্ছিলাম। মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে। তুমি একটু ছবি ভিডিও করো গো। লাপাস না, লাপাস না, কামড়ায় না, এরা কামড়ায় না। দেখ জলটা দেখ। কপিলধারা জলপ্রপাত দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখানে রাস্তায় দেখলাম এক জায়গায় একটা ছোট জলধারা আছে, তো তার পাশে এরকম রাস্তা দিয়ে প্রচুর জল যাচ্ছে। তাই বাপি আর রবিন মামা তো আগে গাড়ি থেকে নেমে গেছে, পুরো গাড়িটাকে ধুয়ে ফেলবে, কারণ গাড়িটা এই 7 দিনে প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে। একটু আধটু করে মোছা হয় প্রতিদিনই সকালে, কিন্তু আজকে তো একেবারে মারাত্মক অবস্থা। দুর্গাধারা, দুগ্ধধারা নয়, দুর্গাধারা। দুর্গাধারায় হচ্ছে কার ওয়াশ, গাড়ি চকচক করছে। গাড়ি মোছার পর আমরা দুর্গাধারা জলপ্রপাতটার কাছেও গিয়েছিলাম, কিন্তু ফোনটা নিয়ে যাওয়া হয়নি বলে একদম কাছ থেকে ওর কোনো ভিডিও করা হয়নি। ছবি 2-একটা সময় আন্টি তুলেছিল, সেগুলোই আছে। এই হচ্ছে সেই দুর্গাধারা ফলস। এইটুকুই ভিডিও পেয়েছি শুধু সবার কাছ থেকে কালেক্ট করে। এরপর আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের যাত্রাপথে। আর এত সুন্দর রাস্তা দেখে একটু আধটু ভিডিও না করলে হয়? মানে গাড়িটা শুদ্ধ কিন্তু আমাদের কোনো ভিডিও ওঠেনি। তাই রবিন মামা বললো চলো দাদা আমরা একটু গাড়িটাকে নিই, ভিডিও আর রিল বানিয়ে নিই। আর এদিকে দেখুন না, বাচ্চা পার্টি তো বেশি খুশি, ওরা তো একেবারে জানালা দিয়ে মাথা বার করে টাটা দিতে ব্যস্ত। এরপর আমরা অনেকটা রাস্তা পার হয়ে ঠিক রাত একেবারে 9টা সাড়ে 9টা নাগাদ আমরা এসে পৌঁছেছি জব্বলপুর শহরে। তো এখানেই একটা হোটেলে রুম নেওয়া হয়েছে। আর আজকে যেহেতু ঠিক হয়েই ছিল যে আমরা আজকে কোনো রান্নাবাড়া করব না, তাই রাস্তা থেকে খাবার দাবার কিনে নেওয়া হয়েছে, কারণ অনেক দিন হয়ে গেল কারোর বিরিয়ানি খাওয়া হয়নি। তাই আমাদের বাংলার আলু বিরিয়ানি ছাড়া অন্য কোথায় কেমন বিরিয়ানি হয় সেটা টেস্ট করার জন্যই জব্বলপুর শহরের মধ্যেই একটা দোকান থেকে বিরিয়ানি কিনে নেওয়া হয়েছে। নিয়ে আমরা হোটেলে এসে গেছি। এখন তো 3 ভাই বোনে হোটেলের ঘর দেখতেই ব্যস্ত, যে কেমন ঘর, কারণ প্রতিদিন ওরা আগে বলে বাপি এই ঘরটা ভালো, এই ঘরটা ভালো হয়নি। তাই 3 জন এখন হোটেল দেখতে ব্যস্ত। আর এদিকে আমি চলে এসেছি তো ব্যালকনিতে, ভাবি এখন ওদের ভিডিও করছিল। তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব। কালকে সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।